প্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজ একটু অন্য বিষয় নিয়ে কথা বলবো, নট কালচারাল, নট পলিটিক্যাল। ধরেন আমাদের দৈনন্দিন জীবনে আমরা কি চাই? স্বাভাবিক সুস্থভাবে বাঁচতে চাই। এই বাঁচাটা বা বাঁচতে চাওয়াটা একেবারেই অন্যায় না, কিন্তু বাঙালি জীবনের সবচেয়ে বড় বদভ্যাস অন্যকে বিপদে ফেলে নিজের ফায়দা লোটা। এই বিষয়গুলো যারা করেন তারা কিন্তু যে কার্মা আছে না, নিজের কর্মফল, সেই ফাঁদে পড়ে যান। এরকম অনেকগুলো উদাহরণ আছে আমার জীবনে, আপনাদের জীবনেও নিশ্চয় রয়েছে। সুতরাং এগুলো থেকে আপনি যখন দূরে সরে আসবেন, দূরে সরে আসতে পারবেন, তখন দেখবেন সত্যিকারের সুখ কাকে বলে। প্রত্যেকটা জীবনের রিজিক আল্লাহ তৈরি করে রেখেছেন এবং তিনি ডেস্টিনি জানেন, এবং আপনার কাজ অনুযায়ী তিনি একটা সাফল্য, একটা ফরওয়ার্ড স্টেপ তৈরি করে দেন। সুস্থ স্বাভাবিকভাবে কাউকে ক্ষতি না করে আপনি যদি কাজ করতে যান, এই পৃথিবীতে আপনি ঠেকবেন না, ঠকবেনও না। কিন্তু আপনি যদি কাউকে আঘাত করে কারো ক্ষতি করার চেষ্টা করেন, আপনি ঠেকবেনও, ঠকবেনও। পলিটিক্যাল একটা আনরেস্ট গিয়েছে জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে বিভিন্ন সোসাইটির বিভিন্ন দিকে, ব্যবসায়ীরা, চাকরিজীবীরা, শিল্পীরা তো বটেই, যারা বেনিফিট নিয়েছে সত্যিকার অর্থে। ধরেন আমি আমার শোতে, একাধিক শোতে দেখবেন যে রিপিট করলে রাতারডায় জিজ্ঞাসা করেছি যে আচ্ছা, আপনার এই যে এমপি হবার যে বাসনা, শিল্পীরা এত এমপি হইতে চাচ্ছে, বিনা ভোটের এমপি, এগুলো কি দেশপ্রেম নাকি লোভ? দেখবেন এটা অনেকগুলো কন্টেন্ট আছে, এবং বিগত সরকার থাকাকালীনই আমি প্রশ্ন করেছি, এটা নিয়ে বেশ কিছু কন্টেন্ট, কম্বাইন্ড কন্টেন্টও তৈরি করেছি। ইভেন বিগত সরকারের প্রধানমন্ত্রীর প্রেস সচিব আশরফুল খোকন, তার ইন্টারভিউতেও আমি জিজ্ঞাসা করেছি, আপনি যদি কোন রকম ব্যাড বেনিফিট, অবৈধ বেনিফিট না নেন, তাহলে কিন্তু আপনি প্রত্যেক সরকারের সময়, সরকার বদল হলে আপনার শরীর, কাজ বা মনের কোনো নড়চড় হবার কথা না। কিন্তু যারাই এক্সট্রা বেনিফিট নেবার পায়তারা করেছেন, ধরা যাক আপনি একজন শিল্পী, অত্যুক্তি বলে যে কথা আছে, আপনি যতটুকু অবস্থান তার থেকে নিচে নেমে কাউকে যদি তোষামোদি করেন, কারো প্রতি একটু অনুগ্রহ হয়ে যে কিছু একটা জমি নেয়া বা যে কোনো একটা বেনিফিট নেয়া, যে বেনিফিটটা আপনার প্রাপ্য না, কিন্তু আপনি ওটা পাওয়ার জন্য আপনি আপনার শিল্প সত্তা, আপনার ব্যক্তি সত্তা বিকিয়ে দিচ্ছেন। এটা খুব বেশি ব্যাখ্যা করার কোনো প্রয়োজনই না, আপনারাও বুঝছেন। তারাই আজ বা সরকার বদলের সময় বিভিন্নভাবে আক্রোশের মুখে পড়েছে। আমি আক্রোশটাকে সাপোর্ট দিচ্ছি না, কিন্তু যে বিষয়ের মধ্যে পড়েছেন তারা, এই বিষয়গুলো প্রত্যাশিত না। তারা শিল্প অনেক উচ্চ মানের শিল্পী রয়েছেন। গত কয়েকদিন বেশ কয়েকজন নির্মাতা, কলাকুশলীর সাথে কথা হলো, এবং তারাও বলছিলেন যে বেশ কয়েকজন তারকা শিল্পী, নির্মাতা, তাদের যে পটেনশিয়াল, তারা যদি ঠিকঠাক শুধু তাদের শিল্পী জীবনটা বয়ে বেড়াতো তাহলেই হতো। কিন্তু না, প্রশাসনের সাথে আমার মনে হয় এটা একটা শিক্ষা, যে না, নেক্সট যে সরকারই আসুক বা যেই সরকার চলমান, প্রশাসনের সাথে ঠিক প্রশাসনিক ডিল যতটুকু প্রয়োজন অতটুকু সম্পর্ক রাখলেই বরঞ্চ একজন শিল্পী, একজন সৃজনশীল মানুষ ঠিকঠাক কাজ করতে পারবে। যখনই আপনি এই প্রশাসনিক বিষয়টা নিজের কাজে ব্যবহার করা শুরু করবেন, তখন আপনি বিপদের মধ্যে পড়বেন। হয়েছেও তাই। অনেকে অনেকভাবে প্রশ্ন করে, মব করার চেষ্টা করে, কাউকে দোসর বানানোর চেষ্টা করে, দালাল বানানোর চেষ্টা করে। এই সোসাইটিতে এ ধরনের মানুষ থাকবেই। আপনি আপনার বিবেকের কাছে, আমি আমার বিবেকের কাছে খুব স্পষ্ট করে বলতেই চাই, আমি এর আগেও বলেছি যে আমার কাজের বাইরে কোনো এক্সট্রা বেনিফিট নিয়েছি, এবং আমার এই 30 বছরের সাংবাদিকতা জীবনে, 25 বছরের মিউজিক ক্যারিয়ারে খুব বেশি প্রাপ্তি নাই, কিন্তু যতটুকু পরিশ্রম করে প্রাপ্তি যোগ হয়েছে, আমার শুকরিয়া। আমি মনে করি ওটুকুই আমার জন্য নির্ধারিত ছিল। আমি একটা কথা বলি সবসময়, যে কখনো দৌড়াতে নাই, দৌড়াইলে পথ শেষ হয়ে যায়। আপনার পথ আসলে পূর্ব নির্ধারিত। আপনি সুন্দর করে হাঁটবেন, আরামে হাঁটবেন, এবং অনেক দিন সেই পথে হাঁটতে পারছেন। আপনি দৌড়ায় এদিক ওদিক ধাক্কা দিয়ে সামনে আগাইতে যাবেন, দেখবেন বেশি দূর আগাইতে পারেন নাই, ইভেন আপনার আগাতে যাওয়া ব্যথা পাইছেন। এটা আমার একদম সিম্পল ফিলোসফি। সো ওই জায়গায় যখন অনেক বেনিফিটের আশায় কোনো কিছু করিনি, সুতরাং কারো কথা, কটাক্ষ, কেউ কাউকে ব্র্যাকেট বন্দি করা ইত্যাদি বিষয়ে আমার কোনো কিছুই ভাই যায় আসে না। কারণ আমি জানি তো আমি কি, আমি জানি আমি কতটুকু ভেতরে সৎ থেকে কাজ করার চেষ্টা করি। সো সততার একটা গ্লোরিফাই ব্যাপার আছে। আপনি দাপটের সাথে কথা বলতে পারবেন, জবাব দিতে পারবেন। আপনি যখন ভেতরে অসৎ থাকবেন, তখন দেখবেন
অনেক কিছু চুপ চাপায় যাওয়ার চেষ্টা করবেন যে না, আমি বিগত সরকারের প্রায় 12 বছর ধরে গণভবনে দাওয়াত পাই, আমার কোনোদিনই ইচ্ছা হয় নাই যে গণভবনে যাই। দু একজনকে মজা করে বলেছি ভাই গণভবনে দাওয়াত দেন, যাইতে পারি না। কিন্তু অনেকে ধরেন গণভবনে যাইতে পারে নাই, কিন্তু চিঠিটা পোস্ট করছে। আমি এই যে চিঠি পোস্ট করা, এটাকে অন্যায় ভাবছেন? না, অন্যায় না, কিন্তু এক ধরনের দৃষ্টিকটু এক প্রস্তাবনা বা উপস্থাপন যে আপনি ক্ষমতার কাছাকাছি থাকেন। আপনি ক্ষমতার কাছাকাছি আছেন, এটা মানুষকে জানায় লাভ কি? মানে আপনি অনেক অমুক 4টা মন্ত্রীর সাথে ছবি তুলে অমুক পাওয়ার, আপনি তো পাওয়ার প্র্যাকটিস করেন না, বা আপনি তো পলিটিক্যাল কোনো টুলস না। কিন্তু অনেক শিল্পী, অনেক কলাকুশলী এই কাজটা করেছেন। একজন শিল্পী, মোস্ট সিনিয়র আর্টিস্ট বলেছিলেন যে আমার শুটিংয়ে তিনি যখন ঢাকার বাইরে শুটিং করতে যান এবং সেই সব শুটিংয়ে সেই এলাকার এমপি, মন্ত্রী বা যাদের কোনো রাজনৈতিক নেতা থাকলে ডাক দেন, দুপুরে ভাত খাইতে বলেন, কিংবা সেটে এসে এক কোনায় বসে বলেন যে অমুক শিল্পীকে ডাকো, আমি এসেছি। তো এরকম তিনিও এক মফস্বলে গেছেন, আমি নাম প্রকাশ করছি না যেহেতু অফ দ্য রেকর্ড বলেছিলেন, মফস্বলে গেছেন বিখ্যাত মন্ত্রী এবং জাদ্রেল রাজনৈতিক নেতা বিগত সরকারের, তিনি এসছেন এবং বিশাল বড় লোকেশন, এক কোনায় দাঁড়িয়ে আছেন এবং খবর পাঠিয়েছেন যে অমুক স্যার আসছেন, আপনাকে দেখা করতে বলছেন। তো উনি স্পষ্ট বলেছেন যে আমি তার চাকর না, আমি তো তার অধীনস্থ না, আমি কেন যাব? উনি আমার কাছে আসবেন, তবে এখনো আসার অনুমতি আমার কাছে নাই, এখন আমি অনুমতি দেব না। আমার কাছে অনুমতি চাইবেন যে এখন কি আমার সামনে উনি আসতে পারেন? উনি যত বড়ই হোক, আমি তখন অভিনয় করছি, আমি তখন শর্ট দেব, সুতরাং ওনাকে চলে যেতে বলেন, উনার কাছে আমি যাব না। এটা বলার পর উনি খুব অপমানিত হয়ে চলে গিয়েছেন। এরপর অনেক ধরনের শাসানি টাসানি চেষ্টা করেছেন। কিন্তু দেখেন এই যে গার্ডসটা, শিল্পীর একটা গার্ডস, একটা আত্মমর্যাদা, দম্ভ থাকতে হয়, নয়তো মোমের শির দ্বারা যুক্ত কোনো মানুষ শিল্পী হতে পারে না। এত ডায়লগবাজি দিচ্ছি, নিজেদের ভুল ভ্রান্তি অনেক থাকেই, কিন্তু তারপর দিন শেষে আপনি আপনার ভুলগুলো শুধরে যদি ঠিকঠাক চলতে পারেন, আমরা সেটাই সঠিক জীবন। আমি এসব কথাগুলো বলে রাখি কারণ বলতে ইচ্ছা হয়, আশপাশে এত ভণ্ডামি দেখি এবং এত ব্লেম গেম দেখি। ধরেন উনি নিজে 14 নম্বর দুর্নীতি করে প্রচুর টাকা পয়সা রোজগার করছে, কিন্তু সবক শিখাচ্ছে যে আরে আমি তো এই করেছি, তোমার তো ওই সমস্যা এই সমস্যা ইত্যাদি। সো এই উপদেশদাতাদের কাছ থেকে আপনি সবসময় বিরত থাকবেন। নিজের কাছে প্রশ্ন খুঁজে উত্তর নেবার চাইতে বড় কোনো উত্তরদাতা নাই। আরেকজন উত্তর দেয়, তা হলো ঈশ্বর, আল্লাহ। যে কোনো বিপদে আল্লাহ আর মাকে স্মরণ করবেন, আর কিছু না। পলিটিক্যাল এইসব ঘটনায় আমার একটা উপলব্ধি বলে আজকে শেষ করি। খুব কাছের মানুষ, শুধুমাত্র পলিটিক্যাল দর্শনে, ধরেন ও বেনিফিশিয়ারি না, আমি জানি ও বড় পর্যায়ের, কিন্তু হয়তো পলিটিক্যালি অন্য কারো মানসিক দাস হয়েছেন। দাস এই অর্থে বলছি যে প্রতিদিন তিনি হঠাৎ করে পলিটিক্যাল কথা লেখেন, বিপ্লব করার চেষ্টা করেন, এবং অন্যকে আঘাত করার চেষ্টা করেন, তার অপোজিট পলিটিক্যাল থট যারা বহন করেন। তো এই হঠাৎ করে তার এই যে পলিটিক্যাল হয়ে যাওয়া নিয়ে প্রশ্ন করি যে আপনার কাজ তো এটা না, আপনার কাজ তো একটা ভার্সিটির পড়ান বা আপনি আপনার মতো করে লেকচার নেন, ওই কাজ থেকে আপনি তো হঠাৎ করে এত পলিটিক্যাল হতে গেলেন কেন? আপনি তো নিজের সৃজনশীল কাজ নিয়ে অনেক কিছু বলতে পারেন সোসাইটিকে, কিন্তু প্রত্যেকটা কথায় আপনি অন্যকে আঘাত দেবার চেষ্টা করেন যে ওর থটটা খারাপ, ও একটা বদমাইশ, ও এটা করতে, আমরা এটা ভালো। তো এটা এক ধরনের সংক্রামক রোগ। ধরেন আপনাকে কেউ অযাচিতভাবে গালি দিল, আপনি মনে করলেন রাগে যে আমি রিপ্লাই দিয়ে দেই, তুই কে বেটা, তুই চিনোস আমারে, তুই এটা সত্যিকার অর্থে বললেন, লজিক দিয়ে বললেন যে তুমি ভুল করছো, আমি তো এটা না। এরপর ও একটা রিপ্লাই দিবে, কারণ ও তো একটা উস্কানি দিতেই বসছে কমেন্টে বা স্ট্যাটাসে। আপনি কিন্তু জড়াই গেলেন সেই ঝগড়ায়, এবং সেই ঝগড়ায় রিপ্লাই দিতে দিতে আপনার মাথায় তখন তার সাথে রিপ্লাই যুদ্ধে জিততে না পারলে আপনি শান্তিতে ঘুমাইতে পারবেন না। সুতরাং তার চাইতে সবচেয়ে ভালো, আপনি তো ওই সাবজেক্টের না, আপনি নিজেও জানেন ও আপনার উস্কাইতে চাচ্ছে, আপনি চুপ হয়ে যান। তো এরকম উস্কানিদাতা অনেক এখন বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন দলের, প্রত্যেকটা ক্ষেত্রেই, কারণ নির্দিষ্ট দল বলবো না যে ওটা ভালো, এটা খারাপ, ওটা মন্দ, এটা ভালো। সো এইগুলো টক্সিক মেন্টালিটি, সবচেয়ে ভয়ঙ্কর আমি বলি। তারা নিজেরা যেমন সুখে থাকতে পারে না, অন্যকে সুখে থাকতে দেয় না। সুতরাং তাদের কাছ থেকে বিরত থাকা সবচেয়ে জরুরি। আমার কথাগুলো ভালো নাই লাগতে পারে, ভালো না লাগলে ইগনোর করে ফেলেন। খামাখা গালি দিয়ে না, গালি দিলে আপনারই পড়া লাগবে, আমি রিপ্লাই দিই না, চুপচাপ ডিলিট করি, না এটা ব্লক করে রাখ, কারণ এগুলো সময়ের অপচয়। সবাই নিজেদের ভালোবাসা বিলায়, সেইগুলোর সম্প্রসারণ করি। অনেক ভালোবাসা সবাইকে। আল্লাহ হাফেজ।